স্পোর্টস আলট্রাসোনোগ্রাফি বা মাস্কুলোস্কেলেটাল আলট্রাসোনোগ্রাফি দেখতে নর্মাল আলট্রাসোনোগ্রাফির মতোই মেশিন, তবে কিছু পার্থক্য আছে। যেমন আমাদের ফ্রিকোয়েন্সি লাগে হাই ফ্রিকোয়েন্সি মেশিন লাগে, তাই সেই প্রোবটাকে আমাদের সেভাবে নিতে হয়। আর একটু রেজলিউশন ভালো নেওয়ার জন্য আমাদের একটু হাই কোয়ালিটি আলট্রাসোনোগ্রাফি মেশিন লাগে এবং কিছু অপশানগুলো আমাদের একটু ডিফারেন্ট হয়, যেগুলো হয়তো নর্মাল আলট্রাসোনোগ্রাফির চেয়ে একটু ভিন্ন। এবং এই আলট্রাসোনোগ্রাফি করতে হলে নর্মাল আলট্রাসোনোগ্রাফির পাশাপাশি আপনাকে নিতে হবে আলাদাভাবে ট্রেনিং, যেটা ছাড়া আমরা এটা করতে পারি না। তো এই স্পোর্টস আলট্রাসোনোগ্রাফি দিয়ে আমরা আজকাল বাত ব্যথা বিভিন্ন কারণগুলো আমরা সুন্দরভাবে নির্ণয় করতে পারি। যদি আমরা হাঁটু ব্যথা, অ্যাঙ্কেল পেইন, এলবো পেইন, হাতে ব্যথা, যে কোনো মাসেল ডিসঅর্ডার, টেন্ডন সমস্যা, ইনজুরি, বাত, এগুলো অথবা নার্ভের সমস্যাও ইদানিং আমরা আলট্রাসোনোগ্রাফি দিয়ে ডায়াগনোসিস করছি। এটা শুধু সাধারণ মানুষের কাছেই অজানা তা নয়, এটা অনেক ডাক্তারের কাছেও এখনো পর্যন্ত অজানা যে আমরা আলট্রাসোনোগ্রাফির এই ব্যবহারটা করতে পারি, বা অনেকেও জানলেও সেই পরিমাণ কনফিডেন্স নাই তাদের কাছে যে এটা এই টেস্টটা করলে আদৌ এই রোগটা আমরা ডায়াগনোসিস করতে পারবো কিনা। কিন্তু আমরা বলে রাখছি, এই আলট্রাসোনোগ্রাফি এখন আমেরিকাতে, শুধু আমেরিকাতে না, ওয়ার্ল্ডের বিভিন্ন উন্নত দেশগুলোতে এখন স্পোরাডিক্যালি সব জায়গায় অ্যাভেলেবল। তারা এটা ডেভেলপ করছে দিনকে দিন, যে মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারগুলো ডায়াগনোসিস করার জন্য। এবং আপনি এই অস্ত্রটাতে, আলট্রাসোনোগ্রাফিতে কোনো রেডিয়েশন নাই, কিন্তু একটা এক্সরেতে রেডিয়েশন আছে, একটা সিটি স্ক্যানে রেডিয়েশন আছে। এমআরআই অনেক এক্সপেন্সিভ, এটা আমরা কম খরচে করতে পারি এবং চিকিৎসা দেওয়ার পরে 1 মাস পরে 2 মাস পরে ওই টেন্ডনটার অবস্থাকে আবার দেখতে পারি, কম্পেয়ার করতে পারি। এমআরআই বারবার করা যায় না, কারণ আপনারা জানেন মানুষ এটার থেকে ক্লস্ট্রোফোবিক, কারণ এমআরআই মেশিনে ঢুকতেও মানুষ অনেক ভয় পায়। সাথে সাথে যেটা এক্সপেন্সিভ, এটা বারবার করা যায় না। তৃতীয়ত, এটা আরেকটা ভালো দিক হলো, এটা আমরা মুভমেন্ট করে দেখতে পারি। তো রগকে বা একটা টেন্ডনকে আমরা মুভমেন্ট করে দেখতে পারি যে কী অবস্থা তার। এমআরআইতে আমরা কিন্তু মুভমেন্ট করে দেখতে পাই না, এটাকে আমরা বলি ডাইনামিক ইভ্যালুয়েশন। একটা রগ ছিঁড়ে গেছে, আমি মুভমেন্ট করে দেখতে পারি রগটা দূরে সরে যাচ্ছে, কাছে আসতেছে ছিঁড়া অংশটা, এটা আমরা ইজিলি এখানে আলট্রাসোনোগ্রাফিতে ভিজুয়ালাইজ করতে পারি। আরেকটা হলো নার্ভ ইনজুরিতে আমরা যদি এমআরআই করি, আমরা এমআরআইতে কাট সেকশনে নার্ভের পুরাটা কন্টিনিউয়াসলি আসবে না, সেটা কাটা যাবে, একটু দেখা যাবে, একটু দেখা যাবে না। কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে সেই নার্ভটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ট্রেস করে করে যেতে পারি, যে তার কোনো জায়গায় কোনো নিরবিচ্ছিন্নতা আছে কিনা, কোনো সোয়েলিং, কোনো টিউমার, কোনো ইনজুরি, কোনো এনট্র্যাপমেন্ট, চাপা পড়ে আছে কিনা, আমরা সেটা নির্ণয় করতে পারি। এবং সাথে সাথে আমরা চাপা পড়ার কারণটাও বের করতে পারি, যেটা আমরা এনসিবি বা ইএমজি টেস্টে, নার্ভ কন্ডাকশন স্টাডিতে আমরা কারণটা অনেক সময় বুঝি না, ওখানে আমরা বলে দিতে পারি যে নার্ভটা চাপা পড়েছে। কিন্তু এখানে আমরা অনেক সময় যদি কোনো কারণে হাড্ডি ভেঙে গেছে, ওটাতে চাপ লেগেছে, টিউমারের কারণে চাপ লেগেছে, গ্যাংলিয়ন সিস্টের কারণে চাপ লেগেছে, আর্থ্রাইটিসের কারণে চাপ লেগেছে, কারণটা অনেক ক্ষেত্রে আমরা খুঁজে বের করতে পারি আলট্রাসোনোগ্রাফি দিয়ে। তাছাড়া ইএমজি টেস্টে আপনারা জানেন নিডেল ঢুকাতে হয়, কিন্তু নার্ভ এনট্র্যাপমেন্ট বা কার্পাল টানেল সিনড্রোম, টার্সাল টানেল সিনড্রোম, এগুলো রোগ, নার্ভের রোগ ডায়াগনোস করতে আমরা এটা কোনো নিডেল পুশিং ছাড়াই আমরা ডায়াগনোস করতে পারি, যেখানে আপনার ইএমজি টেস্ট বা নার্ভ টেস্টে আমাদেরকে সেখানে নিডেল প্রবেশ করাতে হয়। আপনারা এই আলট্রাসোনোগ্রাফিটাকে মাসেল নার্ভ ডিসঅর্ডার, যে এটাকে বলা হয় এখন স্টেথোস্কোপ ফর দ্য মাস্কুলোস্কেলেটাল ফিজিশিয়ান। যেমন একজন ডাক্তার কথায় কথায় স্টেথোস্কোপ ইউজ করেন দেখার জন্য, আমরাও কথায় কথায় এটাকে ইউজ করতে পারবো ডায়াগনোসিস করার জন্য। আমেরিকাতে এখন সেভাবে এটাকে বিবেচিত হচ্ছে। ধন্যবাদ।